This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে এই মুহূর্তে আরো একটা খবর, গ্রামের রাস্তায় পঞ্চায়েতের টোল ট্যাক্স রীতিমতো বিল ছাপিয়ে নেওয়া হচ্ছে। টোল গাড়ি পিছু নেওয়া হচ্ছে 100 থেকে 200 টাকা। বিতর্কে তৃণমূল পরিচালিত আরামবাগের তিরোল পঞ্চায়েত। কিন্তু কিভাবে হচ্ছে, কেনই বা হচ্ছে? এভাবে তো পঞ্চায়েতের টোল ট্যাক্স গ্রামের রাস্তায় কিভাবে সম্ভব হচ্ছে, সেটা বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে কি বলছেন সেখানকার বিরোধীরাই বা কি বলছেন, সমস্তটাই জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, দেখো, আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েত লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে যে গ্রামের রাস্তা দিয়ে যেতে গেলে ট্যাক্স দিতে হবে, টোল ট্যাক্স। কোথাও 100 টাকা, কোথাও 200 টাকা। এই রাস্তা দিয়ে বালির গাড়ি যায়, বালির ট্রাক যায়, যেখানে মূল উদ্দেশ্য এই সমস্ত গাড়িদের ঘিরে টাকা আদায় করা। এখানে যেরকম কৃষকদের ধান যায়, ধান গাড়িতেও ট্যাক্স দিতে হবে 100 টাকা, এমনই বিজ্ঞপ্তি জারি। আর রীতিমতো তিরোল গ্রাম পঞ্চায়েত বিল ছাপিয়ে তোলা আদায় করছে, এমনটাই অভিযোগ। যদিও এই নিয়ে বিরোধীরা রে করে উঠেছে। আর আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি বলছে বিষয়টি খোঁজ নিয়ে দেখব। তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যে পঞ্চায়েতের সঞ্চালক তিনি স্বীকার করেছেন বিজ্ঞপ্তি দেওয়ার কথা, এবং টাকা যে তোলা হচ্ছে তিনি স্বীকার করেছেন। কেন এমনটা হবে? গ্রামের রাস্তায় কি টোল ট্যাক্স আদায় করা যায়? যেখানে সরকারি রাস্তা, যেখানে সড়ক যোজনার রাস্তা, জেলা পরিষদের হলো গ্রাম পঞ্চায়েত তোলা আদায় করে কিভাবে? এমনকি বিল ছাপিয়ে তোলা আদায় করছে, এমনটাই অভিযোগ। আর বিরোধীরা এই নিয়ে রে করে উঠেছে। এখন ইতিমধ্যেই বোঝা যাচ্ছে তন্ময়, এই ধরনের একটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। কে বলছেন শোনাবো আপনাদের। আমরা একটা ট্যাক্স বোস কাটাচ্ছি, রোড ট্যাক্স, যাতে করে রাস্তাটাকে রক্ষণাবেক্ষণ করা যায়। কারণ হচ্ছে এক একটা ট্রাক্টর সারাদিনে 7টি 8টি 10টি 12টি করে বালি বইছে, সে যদি সারাদিনে 100 টাকা দেয় তার তো অসুবিধা কিছু হবে না। কেন নিতে পারে না? পঞ্চায়েত তো দেখভাল করে রাস্তাটার উপরে। এই যে খারাপ হয়ে পড়েছিল এতদিন, এই 2 বছর পড়েছিল, পঞ্চায়েত তো সেটা দেখেছে, সেটা নিতে পারে না কেন? আমরা তো বেআইনিভাবে নিই না। মানে আমি আজকেই শুনেছি, শোনার পর আমি সেই পঞ্চায়েতে বলেছি যে বাই ল ছাড়া কখন করা যায় না, ওরা একটা নিয়ম কানুন সব কিছু থাকতে হবে, আগে থেকে বজায় করতে হবে। যেটা প্রধান সাহেব, প্রাক্তন প্রধান বললেন যে 17 সালে ওরা বাই ল করেছে, সেই ল অনুসারে আইন অনুসারে করেছে। তোলা তুলছে পঞ্চায়েত, তিরোল পঞ্চায়েত। বিষয়টা হচ্ছে রাস্তাটা তো জেলা পরিষদের রাস্তা, তো পঞ্চায়েতের কি অধিকার আছে টোল নেবার? টোল কি যেখানে সেখানে বসানো যায় নাকি? 3 বিঘা জমির উপরে আম, লিচু, নারকেল গাছের বাগান। সেই বাগানে রাতারাতি উধাও। বাগানের 20টির বেশি গাছ গেল কোথায়? বাগানের মধ্যে থাকা পুকুরে জলই বা কেন পাম্পের সাহায্যে তুলে ফেলা হচ্ছে? দশদ্রুনের ঘটনায় বন দপ্তরের প্রশ্নের মুখে বিধাননগর পুর নিগম। ঠিক কি ঘটেছে? তবে তার আগে চট করে কে কি বলছেন শোনাই। মানে সত্যি কথা, আবেদন আমরা এখনো দশদ্রোণ সেরকম কিছু পাইনি। এটা অনলাইন অ্যাপ্লিকেশন করার নিয়ম, এটা এখন বিধাননগর মিউনিসিপ্যালিটির কাছে করেছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। ঠিক আমাদের কাছে কোনো কিছু আসেনি। আপনাদের কাছে আসা দরকার। অবশ্যই গাছ কাটার ফাইনাল পারমিশন আমরাই দিই, এবং ওটা ফর্ম 1C-তে মিউনিসিপ্যালিটি থেকে লিখে দেয় যে তারা গাছটা ফেলিং করার অনুমতি দিচ্ছে, কিন্তু ফাইনাল পারমিশন উইল বি গিভেন বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা দেওয়া থাকে, এটাই নিয়ম আর কি, সেভাবেই হয় না। সেভাবে পাইনি, সেটা গাছ কাটা হয়ে গেছে। এটা নিশ্চয়ই অন্যায় কাজ করেছে। এটা বিধাননগর মিউনিসিপ্যালিটির মানে কার প্রপার্টি সেটাও একটা দেখার ব্যাপার আছে। এটা কাদের প্রপার্টিতে কাজটা হয়েছে, তাদের কাছ থেকে এটা নিশ্চয়ই জানা যাবে ব্যাপারটা কি হয়েছে। যদি ব্যক্তিগত কারণেও কেউ গাছ কাটে তাহলে তো তাকে অনুমতি নিতে হবে এবং বিকল্প গাছ লাগাতে। একদম ব্যক্তিগত কারণেও, মানে আমাদের এখানে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টটা ওই পারপাজে আছে যে ব্যক্তিগত কারণে যদি কেউ আবেদন করতে চায় সেটাও ওই মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে এনওসি ফর্ম জোগাড় করতে হয়। এনওসি তারা দিলে তারপরে কিন্তু বন দপ্তর সেখানে বিবেচনা করে গাছ কাটার অনুমতি দেয়। এবারে যারা করে তো এগুলো ভালো জানে, এবার হয়তো কেউ দেখেনি বা অনেক সময় হয় দেখলেও কেউ জানায় না যে আমার কি দরকার। এটাও হতে পারে। আমাদের নলেজে থাকলে আমরা সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিই, লোক পাঠিয়ে তো বন্ধ করি। থানায় আগে জানানো হয়, থানায় থেকে তারপরে তাদেরকে বলা হয় যে কাজ বন্ধ রাখুন, না রাখলে আমরা তো এফআইআর করবো। যদি না সরে সঙ্গে সঙ্গে এফআইআর হয়।
কাজটা তো ঠিক হয়নি। না, অবশ্যই হয়নি। একটা গাছ কাটলে 5টা গাছ লাগাতে হয়, সেখানে যদি 6টা গাছ কাটে, আমি ধরে নিলাম 6টা হোক 4টে হোক যাই কাটুক, এটা তো ঠিক করেন যিনি করেছেন, এটা উচিত হয়নি। তার অবশ্যই সিস্টেমে করা উচিত ছিল। এবং ফরেস্ট ডিপার্টমেন্ট গেলে তার সিস্টেম করে একটা গাছ কাটলে যেন 5টা লাগানো হয়, সেটা বলতে পারতো। যিনি করেছেন এটা ভালো কাজ করে। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সৌরভের সঙ্গে। সম্প্রতি অ্যাকচুয়ালি নিয়মটা কি, সরকারি নিয়মটা কি, সেটাই জানার চেষ্টা করব। আর তন্নিষ্ঠা দেখো, 3 বিঘা জমির ওপর আম, লিচু, নারকেল সহ একটা পুরো বাগান ছিল, সেই বাগান একেবারেই কেটে ফেলা হয়েছে। নিয়মটা হচ্ছে যে কোনো গাছ যদি কাটতে হয়, সেটা যদি ব্যবসায়িক কোনো কারণে যে কাটতে হয়, অর্থাৎ কোনো প্রমোটিংয়ের জন্য যদি কাটতে হয়, তাহলে কিন্তু একটা গাছ পিছু 5টা গাছ লাগাতে হবে। বা যদি ব্যক্তিগত কারণে কেউ গাছ কাটেন, তাহলে কিন্তু বিকল্প গাছ লাগাতে হবে। এবং তার জন্য প্রথমে যে পুরসভার অন্তর্গত এই এলাকা, যেমন এখানে বিধাননগর পুরসভা দশদ্রনের যে এলাকা 5 নম্বর ওয়ার্ড, সেখানে যেহেতু ঘটনাটা ঘটেছে, তাদের বিধাননগর পুরসভার যে পরিবেশ বিভাগ রয়েছে, পরিবেশ দপ্তর রয়েছে, সেখানে তাদের অনুমতি নিতে হবে। বিধাননগর পুরসভা সেই অনুমতি বন দপ্তরের কাছে পাঠাবে। বন দপ্তর সেখানে চূড়ান্ত অনুমতি দেবে। তারা পর্যবেক্ষণ করবেন যে গাছগুলো কাটার মতো কিনা, কেন তারা কাটতে চাইছেন সেই আবেদন খতিয়ে দেখা হবে। তারপর বন দপ্তর চূড়ান্ত অনুমতি দেবে। বন দপ্তরের চূড়ান্ত অনুমতি ছাড়া যে এখানে কলকাতা এবং বিধাননগরে সেই অর্থে বনাঞ্চল না থাকলেও শুধুমাত্র এই গাছ কাটা যাতে না হয়, তার জন্য কিন্তু একটি বিভাগ রয়েছে। নজর থাকবে আমাদের সৌরভ, সঙ্গে থাকবে। সম্প্রতি পুকুর বুঝিয়ে প্রমোটিংয়ের অভিযোগ ঘিরে আদালতে রোষে পড়েছে কলকাতা পুরসভা। স্বাভাবিকভাবে বিধাননগর পুরসভার কীর্তিকলাপেও সন্দিহান ওয়াকিবহাল মহল। জমির মালিকের দাবি, ওই এলাকার কাছেই বিমানবন্দর, গাছ বড় হওয়ায় রানওয়ে থেকে বিমান ওঠানামায় অসুবিধার কারণে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গাছ কাটার জন্য নোটিশ দিয়েছিল, তাই স্থানীয় বোরো থেকে গাছ কাটা হয়। আমরা দু বছর ধরে আমরা কোনো রকম এটা গাছ টাছ কাটিনি, কিছু আমরা ফেলে রেখেছিলাম ইচ্ছা করে বলুন, মানে মায়ার জিনিস, এত দিনের জিনিস আমরা কাটিনি। এই লাস্ট 10-12 দিন আগে আমাদের বড় যারা ইঞ্জিনিয়ার, তারা আমাদের কাছে ইনফরমেশান করে যে এডিএম থেকে বা ডিএম থেকে যার কাছে মানে চিঠি পাঠিয়েছেন ওদের অফিসে, এই গাছগুলো কাটতে হবে। সেটা সৌভিক মুখার্জি এবং গিরিবাবু যিনি আছেন, ওনার সঙ্গে ফোনেও কথা হয়েছে আমাদের, এবং মানে সামনাসামনি কথা হয়েছে যে ইমিডিয়েট কেটে দিতে হবে। যার জন্য আমরা দেখুন, আমরা জানিই না, এখন আমরা শুনছি নাকি কোনো বন দপ্তরে করতে হয়। ওনার সঙ্গে যখন যোগাযোগ করা হচ্ছে, ওনারা বলছেন যে আমাদের ওটা ভুল হয়েছে, এটা ফোনে হয়েছে, এবং আমার সঙ্গে ফোনে কথাবার্তা আগেও হয়েছে ওনাদের সঙ্গে। সেসব কোনো তথ্য সব আমাদের কাছে আছে, এবং ওনারা এটা জানাচ্ছেন বারবার। বলার পর আমরা যা মানে জোর করেই বলতে পারেন কেটেছি, এতদিনের পুরোনো কাজ কেন কাটতে হবে আমরা। এখন কাটার পরে আমরা বলছে যে আমাদের নাকি বন দপ্তর থেকে এটা করতে হয়, জানি না, এইগুলো এখন শুনছি আমরা। দেখ, আমরা হয়তো এটা করেছি, কিন্তু আমাদের তো মিসগাইড না করলে আমরা এটা করতাম না। বড় ইঞ্জিনিয়ার যারা আমাদের মিসগাইড করলো, এবার তার ফেসরত আমরা দিতে হচ্ছে। আমরা সাধারণ মানুষ কী করে বুঝবো বলুন? না না, আপনি গুনে বলেন, আপনি তো আপনার ছেলে বললো 20-30টার মতো গাছ ছিল। না 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 না, 10টা সেই তো ওখানে আছে, এই জন্য। আর এই জন্য তো আমাদের একটা সবার সম্পত্তি। কত বিঘা জমি এটা? এটা আছে 3 বিঘের মতো। এদিকে আরো একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, মহিলাদের সমর্থন পাশে থাকায় সদ্য এই 3 রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তৃণমূল, বিজেপি, এবার সবার নজর রাজ্যের মহিলা ভোট ব্যাংকের উপর। তৃণমূলের কাছে চ্যালেঞ্জ সেই সমর্থন অটুট রাখা, যে ভোট ব্যাংক অতীতে 21 বা পঞ্চায়েত নির্বাচনে তাদের পক্ষে ছিল। লোকসভা ভোট এগিয়ে আসতেই মহিলা ভোট ব্যাংকের শান দিচ্ছে শাসক বিরোধী দুপক্ষই। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, এ রাজ্যে আমরা দেখে থাকি যে সভার পাল্টা সভা হয়, বিক্ষোভের পাল্টা বিক্ষোভ হয়। এবার যে মহিলা ভোট ব্যাংক আছে, সেই মহিলা ভোট ব্যাংককে একেবারে পাখির চোখ করছে, সেটা শাসক দল হোক বা বিরোধীরা। একেবারেই তাই, শাসক দল হোক বা বিরোধীরা। সামনেই লোকসভা, বিরোধীরা বলতে সব থেকে বেশি বলবো বিজেপির কথা, তাদের কর্মসূচিটাই সামনে বেশি আসছে। সামগ্রিকভাবে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক বিরোধী উভয়েরই নজর মহিলা ভোট ব্যাংকের দিকে। সদ্য সমাপ্ত হিন্দি বলয়ের ভোট একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে যতই প্রতিষ্ঠান বিরোধিতা থাক, মামাজিকে ভালোবেসেছিল সেই রাজ্যের মহিলারা, মেয়েরা পছন্দ করেছিল, ভোট দিয়েছিল, তাই শেষ হাসি তিনি হেসেছিলেন। 21-এর নির্বাচনও খুব স্পর্শকাতর ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছিলেন বাংলার মেয়েরা। খুব স্বাভাবিকভাবে সামনে লোকসভা,
একদিকে যেমন বিজেপি 33% জায়গায় মানে প্রার্থী প্রায় 12 থেকে 14টি জায়গায় লোকসভা কেন্দ্রে তারা প্রার্থী করবেন মহিলাদের। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস 45 দিনের একটা কর্মসূচি নিয়েছে যেখানে শপথ বাক্য পাঠ করানো হবে মহিলাদের, বিজেপির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ, 10,000 সভা করা হবে। এই সবটাই কিন্তু একটাই ইঙ্গিত যে মহিলা ভোট ব্যাংক তৃণমূলের পক্ষে এর আগে রায় দিয়েছিল তারা যেন লোকসভা সেই মহিলা ভোট ব্যাংকেই ধরে রাখার লক্ষ্য রয়েছে দু দলেরই। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকেই, সঙ্গে থাকুন। এদিকে 24শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি। ভূমি পুজোর পর আজ থেকে মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, রাজ্যে এই ধরনের ইভেন্ট, এত বড় ইভেন্ট এই প্রথম, প্রস্তুতি পর্বের ছবিটা। 24 তারিখ লক্ষ্য কণ্ঠে গীতাপাঠে অনুষ্ঠানে অংশ নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই একটা সাজো সাজো রথ থাকবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে গঙ্গা ঘাটে, বাবুঘাটে আমরা এই মুহূর্তে রয়েছি, গঙ্গা ঘাটে বিভিন্ন পূজার আয়োজন করা হয়েছে। ভারত সেবাশ্রমের মতো সংঘের যে সমস্ত সাধুরা রয়েছেন তারা রয়েছেন এবং এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা দেখাবো, যেখানে সকাল থেকে শুরু হয়েছে এই ধরনের কীর্তন এবং নানাবিধ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সূচি হবে, তারপর পুজো হবে এবং এখান থেকে মিছিল করে ব্রিগেডে যাবেন তারা। একটা ভূমি পুজো হবে, যেহেতু প্রধানমন্ত্রী আসছেন সেখানে তারা নিজেরা এই আয়োজন করবেন এবং সেখানে একটা পুজো প্রস্তুতির মাধ্যমে 24 তারিখ যে প্রধানমন্ত্রী আসবেন সেই প্রস্তুতি কথা বলার চেষ্টা করবো। আজকের আর কি প্ল্যান রয়েছে, এখানে পুজো কখন শুরু হবে? এখানে পুজো শুরু হবে শীঘ্রই, আরও 3 তারিখ হতে থাকবে। মূলত আমরা হরিনাম দিয়ে শুরু করেছি, হরে কৃষ্ণ মহামন্ত্র। বেশ, নজর থাকবে শ্রাবন্তী, নজর রাখো।